চরমনাইয়ের সাথে না, আমার আগের বর্ণনা শুনলে আপনি বুঝে গেছেন যে আমি কাদেরকে মিন করেছি 16 বছর হাওয়া দেওয়ার ব্যাপারে। বিদায় হেফাজত কি করে এই ধরনের একটা অনৈতিক কাজে সহায়তা করবে কাউকে? এটা হতেই পারে না। যতক্ষণ পর্যন্ত আলাল এলান প্রকাশ্যে ক্ষমা না চাবে, প্রকাশ্যে নিজে ঘোষণা না দেবে, আমার বিগত 16 বছরের এই অ্যাটিচিউড অ্যাক্টিভিটিস গলত ছিল, স্বীকার করলাম, তওবা করলাম, সামনে করবো না, কোনো স্বৈরাচারের জন্ম দিতে দেব না, স্বৈরাচারকে জন্ম নিতে দেব না, স্বৈরাচারের সহযোগী হব না, এই কথা যদি বলে তাহলে সর্বপ্রথম আমরা যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, আপনারা যে যেখান থেকে আপনাদের প্রিয় চ্যানেল changetv.press এই আয়োজনে আমাদের সাথে রয়েছেন, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এবং আপনাদেরকে আরেকটি নতুন একটি অনুষ্ঠানের আহ্বান জানাচ্ছি দেখার জন্যে। আমাদের অনুষ্ঠানটির নাম হলো সোজা সাপটা। আজকে আমাদের এই অনুষ্ঠানের অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন বাংলাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, বাংলাদেশের ঢাকার প্রবীণ মাদ্রাসা এবং অত্যন্ত কওমি মাদ্রাসার মধ্যে যে মাদ্রাসাটিতে অন্যতম হিসেবে ধরা হয় বাড়িধারা মাদ্রাসার সম্মানিত মুহতামিম, হেফাজতে ইসলাম বাংলাদেশের সম্মানিত যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসেন কাসেমি। চলুন প্রিয় দর্শক, আমরা মূল অনুষ্ঠানে চলে যাই। হেফাজত কি আগামী নির্বাচনে চরমনাইয়ের সাথে কোনো জোট করবে কিনা? চরমনাই স্পেসিফিকলি আপনি নাম নিয়ে বলছেন, যেহেতু চরমনাইয়ের সাথে হেফাজতের মানে কি ধরনের জোট হবে, ঐক্য হবে কিনা, কিসের ঐক্য হবে? কারণ আমরা তো নির্বাচন করছি না, হেফাজত নির্বাচন করছে না। হেফাজত বড় সাপোর্ট দিতে পারে, হেফাজত যেহেতু দেশের যে সচেতন নাগরিকদের একটি সংগঠন নাম, তারা সাপোর্ট দিতে পারে, অমুকরে সাপোর্ট দিলাম, অমুকরে দিলাম, কিন্তু তাই বলে জোট করবে, নির্বাচনী জোট বা কারোর সাথে, সেটা না চরমনাই বা না অন্য কোনো দলের সাথে। হেফাজত তো কোনো রাজনৈতিক বা নির্বাচনী কোনো জোট অবশ্যই করবে না, প্রশ্নই আসে না। আর তাও আবার আপনি বলছেন কার সাথে? চরমনাইয়ের সাথে না, আমার আগের বর্ণনা শুনলে আপনি বুঝে গেছেন যে আমি কাদেরকে মিন করেছি 16 বছর হাওয়া দেওয়ার ব্যাপারে। বিদায় হেফাজত কি করে এই ধরনের একটা অনৈতিক কাজে সহায়তা করবে কাউকে? এটা হতেই পারে না। যতক্ষণ পর্যন্ত আলাল এলান প্রকাশ্যে ক্ষমা না চাবে, প্রকাশ্যে নিজে ঘোষণা না দেবে, আমার বিগত 16 বছরের এই অ্যাটিচিউড অ্যাক্টিভিটিস গলত ছিল, স্বীকার করলাম, তওবা করলাম, সামনে করবো না, কোনো স্বৈরাচারের জন্ম দিতে দেব না, স্বৈরাচারকে জন্ম নিতে দেব না, স্বৈরাচারের সহযোগী হব না, এই কথা যদি বলে তাহলে সর্বপ্রথম আমরা যাব। আসেন আপনার সাথে একসাথে মিলে কি করি, আপনার দলকে বাড়িয়ে দিই। বাংলাদেশ সৃষ্টির পর থেকেই ওলামায়ে কেরামরা ঐক্যবদ্ধভাবে বিভিন্ন আন্দোলন করেছেন। বিগত সরকারের আমলে শুরু থেকেই কাদিয়ানীদের বিষয়ে এই গভর্নমেন্টের আমলে আমরা কোনো বড় কোনো আন্দোলন বা বড় কোনো ভূমিকা আপনাদের পক্ষ থেকে আমরা দেখিনি বা হেফাজতের পক্ষ থেকে দেখিনি। তো এটা নিয়ে জনগণের প্রশ্ন এসেছে যে ব্যাপার কি, ওলামায়ে কেরাম এই বিষয় নিয়ে কেন মুখ খুলছে না? জনগণকে বুঝতে হবে ওলামায়ে কেরাম উদাসীন নয়, তারা সচেতন। এই যে সময়টা চলছে, এই সময়টা কি দেশের অস্তিত্বের প্রশ্ন চলছে। এখন দিন ধর্ম নিয়ে আমরা এই দেশে থাকতে পারবো কিনা তা নির্ণয় করার সময় চলছে। এই পিরিয়ডে আমাকে অবশ্যই কাদিয়ানীদেরকে আমরা কাফের মনে করি, বা কাদিয়ানীর একটা সম্প্রদায়, তাদের নিজ নামে তাদের পরিচিত হওয়া দরকার, এটা আমাদের দাবি সবসময়। তো এর অর্থ এই নয় যে আমি ঘর ভরার মধ্যে আলু পোড়া দেব। আমরা এই সরকারে এমনি দুর্বল সরকার, অনেক সময় আমরা ভালো করে কাশি দিয়ে কথা বলি না যে ডরালে এবার পরে কি সমস্যা। একটি সুষ্ঠু নির্বাচনের দিকে নিয়ে যেতে হবে দেশটাকে, একটা গভর্নমেন্ট আসতে হবে নির্বাচিত, যার কাছে আমরা চোখে চোখ রেখে কথা বলবো, যার চোখের দিকে আঙুল রেখে কথা বলবো, তোমার কাছ থেকে আমি এটা চাই। এই দুর্বল মানুষের কাছে কি যাবো? এই জন্য হেফাজতে ইসলাম দেশে যদি কোনো ধরনের অস্থিতিশীলতা না হয়, তারা যেন তাদের দায়িত্বটা সুষ্ঠুভাবে পালন করে এবং জনগণের কাছে জনগণের ক্ষমতা ফেরত দিয়ে যেতে পারে, এটার জন্য অনেক কিছুতেই ছাড় দিয়ে চলছে। ওলামায়ে কেরামরা কি আগামী নির্বাচনে সকল ইসলামিক দল ভেদাভেদ ভুলে গিয়ে কি তারা কি ঐক্যবদ্ধ হবে, নির্বাচন করবে, নাকি মানে যে যার মতন যার সাথে ভালো লাগবে তার সাথে যাবে, এরকম বিষয়টি যদি একটু ক্লিয়ার করতেন? না, এটাকে একেবারে 2-2-4-এর মতো করে বলার বা বোঝার কোনো সুযোগ নেই। এখানে আপনাকে দেখতে হবে যে ইসলামী দলের নাম দিয়েও যারা বিগত সরকারের তল্পিবাহক ছিল, 16 বছর যাদের ক্ষমতায় রাখার জন্য বিভিন্নভাবে
মানে সহযোগিতা করে গেছে, সেই মানুষগুলোকে শুধুমাত্র ইসলামী সংগঠন করে বিধায়ী তাদের 16 বছরের জুলুম আর 16 বছরের মুনাফিকিকে এক মুহূর্তে ভুলে যাব আমি, এতটা সহজ আর সরলীকরণ করা ঠিক হবে না। এই জন্য দেশ তো আর কি 2 দিনের না, এটাকে আমার পরেও আর আমার যে পরবর্তী জেনারেশন এই দেশে থাকবে, তাহলে আমাকে দীর্ঘমেয়াদী চিন্তাই করতে হবে, পরীক্ষিত মুনাফিকদের থেকে দূরে থাকতে হবে। যারা আমরা মজলুম ছিলাম তারা যদি এখন আমরা একসাথে হতে পারি, এই মজলুম একে অপরের দুঃখ বুঝবো, এটা অবশ্যই দিলের তামান্না হওয়া উচিত। প্রত্যেকটা মজলুম সে ইসলামের দলের হোক বা ইসলামী দলের বাহিরে হলেও কোনো রকম তাদেরকে মিলিয়ে ক্ষমতায় ভাগ বসানোর উদ্দেশ্য না, এখানে ক্ষমতায় না গেলে যেহেতু নিজের কথাটা বলা যায় না, সেহেতু এই ইসলামী দলগুলো যারা এই দোষে দোষী নয়, মুনাফিকের তকমা যাদের উপরে নাই এবং যারা আসলে কি তাদেরকে হাওয়া দিয়ে চলে নাই 16 বছর, সেই মানুষগুলোকে একত্রিত করাটা এখন ইমানি দায়িত্ব এবং রাজনৈতিক দায়িত্ব। এটা আমরা যদি পেরে উঠি তাহলে দেশের অনেক বেশি লাভ হবে ইনশাআল্লাহ। বাকি রইল মুনাফিকদেরকে সাথে নিয়ে পথ চলতে হবে, এমন বাধ্যবাধকতা নাই, বাকি যদি কপাল খারাপ হয় তাদের সাথেও জোট করতে হবে। আগামী নির্বাচন কি আপনি পিআর পদ্ধতিতে চান নাকি গতানুগতিক? যে এটা অনেকটা মনে হয় এখন আর মানে অপ্রাসঙ্গিক হয়ে গেছে, যেহেতু গত 2 দিন আগে ইসির পক্ষ থেকে একটা বক্তব্য আসছে, জানি না ওটা কি ভেরিফাইড কিনা, যে পুরানো পদ্ধতিতেই এবারের নির্বাচন হবে, পরবর্তীতে পিআর দেখা যাবে। অনেকেই তো এটা নিয়ে আন্দোলন করছে, অনেক দল এটা নিয়ে আন্দোলন করছে। আন্দোলনের প্রশ্নে আন্দোলন হয়নি, দাবি উঠিয়েছে বিভিন্ন ধরনের, বাকি তারা মনে হয় যেন ভুল বুঝতে পেরেছে অথবা খুব অচিরেই বুঝতে পারবে ইনশাআল্লাহ। আরেকটি বিষয় বলবো যে আপনি দেখেছেন যে বাংলাদেশ জামায়াত ইসলামের বড় একটি, যারা খুব বড় করে সরোয়ার্দী উদ্যানে একটি সমাবেশ করেছে, মহাসমাবেশ করেছে, ওখানে লক্ষ লক্ষ মানুষ অংশগ্রহণ করেছে। তো অনেকেই বলছেন, অনেক মানুষজন, সাধারণ মানুষজন বলছেন যে আগামী নির্বাচনে হয়তো বা জামাত যদি ইসলামিক দলগুলো ঐক্যবদ্ধ হয় তাহলে তারা ক্ষমতায় যেতে পারে। আপনার কি ধারণা? না, এটা একেবারেই বাস্তবতা বিবর্জিত একটি কথা। এটা মানে আবেগ আপ্লুত হয়ে কেউ যদি বলে, আবেগের বশবর্তী হয়ে বলে, তাহলে ঠিক আছে, কিন্তু যা বাস্তবতা, ভোটের যে হিসেব, একটা জনসমাবেশ অথবা ওয়াজ মাহফিল বা কোনো একটি আন্দোলনের মুখে কোনো ধরনের সমাবেশ যখন হয়, তখন ভ্যারাইটিস মানুষ ওখানে আসে। ওই মানুষকে দেখে ভোটের বাজার নির্ণয় করা এটা মোটেও ঠিক না। এজন্য হতে পারে অবশ্যই তাদের কাজ বাড়ছে, আগের থেকে সব কিছুই হয়েছে, তাদের জন্য শুভকামনা রইল, কিন্তু তারা আর আদার্স কয়েকটা ইসলামী দল মিলে একসাথে মিললেই আশা তো আমাদের থাকবেই। আমরা যেহেতু এই দেশে কোরআন সুন্নাহর বই চাই, হুকুমত চাই, আশা আছে, কিন্তু যাহা সত্য তাহা হলো এটা ভোটের হিসাবে কি হয় না, কোনোভাবেই এটা মেলানো যায় না যে ইসলামিস্টরা ক্ষমতায় চলে আসতে পারবে অন্তত এইবারেই, এটা তো কোনোভাবেই হিসাব মিলে না। আরেকটি বিষয়, ভোটের হিসাব বলছি আমি, জি জি জি, জনগণের হিসাব না বা চাওয়ার হিসাব না, আপনি ক্লিয়ার করেছেন, সমস্যা নেই। আরেকটি বিষয় যে হেফাজতের লক্ষ লক্ষ জনসমর্থন রয়েছে, হেফাজতের লক্ষ লক্ষ হাজার হাজার নেতাকর্মী রয়েছে, হেফাজত আগামী নির্বাচনে কাকে সমর্থন দেবে? ইসলামিস্টদেরকে, দেশপ্রেমিকদেরকে, ডান বলয়ের যারা আছে তাদেরকে, ইসলামী সংস্কৃতি, তাহজিব, তামাদ্দুন এগুলোতে যারা বিশ্বাস করে তাদেরকে। আপনি জানেন যে গণ অভ্যুত্থানের পর, বিশেষ করে গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন তারা একটি দল গঠন করেছেন, এনসিপি, আপনিও জানেন। তো এনসিপি তাদের অনেকে বলছেন যে তারা অনেক জনপ্রিয় হয়ে যাচ্ছে, আবার অনেকে বলছেন যে না, তারা এখনও রাজনীতি শিক্ষা তাদের জন্য অনেক দেরি আছে। তো আবার এই সমন্বয়কদের অনেকে বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে পত্রপত্রিকায় আসছে যে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করছে। এই চাঁদাবাজির বিষয়টি এবং এনসিপি সম্পর্কে আপনার বক্তব্য জানতে চাচ্ছি। এনসিপিকে যতটা ধন্যবাদ দিব ততই কম, অবশ্যই তাদেরকে ধন্যবাদ দিতে হয় এবং তারা প্রাপ্য, কারণ স্বাভাবিকভাবেই শেষটা তাদের মাধ্যমে হয়েছে, পরিপূর্ণতাটা তাদের মাধ্যমে হাত ধরে এসেছে। যদিও 16 বছরে আমরা সকলেই মজলুম, সকলেই নির্যাতিত হয়েছি, আন্দোলন করেছি, একাধিকবার আন্দোলন হয়েছে, বিভিন্ন ঘটনা মানে পার করে তারপরে এখানে পৌঁছতে হয়েছে, কিন্তু শেষটা যেহেতু তাদের নেতৃত্বে, তাদের হাতে হয়েছে, এই জন্য তাদেরকে আমরা ধন্যবাদ সবসময় জানাবো। কিন্তু এর অর্থ এই নয় যে মুক্তিযোদ্ধারা অপরাধ করলে অপরাধ না, এর অর্থই না। আর এটা অস্বাভাবিকও না
যে কোনো জনগোষ্ঠী একসাথে চললে তারা তো ফেরেশতা না, কিছু না কিছু দোষ ত্রুটি এটা হবে, তাদের বেলায় ওটা প্রযোজ্য এবং তাদেরকে আরও যত্নবান হতে হবে তাদের দলের ব্যাপারে। কেননা ছোট্ট একটি দল, এদের হাত ধরে উঠেছে, না উঠলে ভালো হতো। এই দল না গঠন করে তারা সমন্বয়ক হিসেবে যেই পরিচয়টা ছিল, প্রেশার গ্রুপ হিসেবে থাকলে এটা খুব ভালো হতো। কিন্তু এটা আমার বলা, আমার চাওয়া তার সবটাই বলতে হবে কোনো কথা নাই। তারা যেহেতু দল গঠন করে ফেলেছে, সেই দলটার জন্য শুভকামনা থাকলো। বাকি যদি জিজ্ঞেস করেন তারা আগামীতে ক্ষমতায় আসবে কি আসবে না, একটু সময় বলে দেবে। তারা ক্ষমতা তো দূরের কথা, তারা কোনো একটি ভালো দলের সাথে জোট করে থাকতে পারবে কিনা সেখানে আমার সন্দেহ আছে। জাতিসংঘের অফিস বাংলাদেশে হচ্ছে বা জি, যেটা বলছিলেন জাতিসংঘের অফিস, আসলে একটা ভালো জলগোলা হচ্ছে এটা নিয়ে। বর্তমান সুচতুর এই ইউনূস সরকার তারা আলাপচারিতার মাধ্যমে রেখেই ভিতরে তারা কি পারমিশন দিয়েও ফেলতেছে। এমন না যে আলাপচারিতা চলছে, আচ্ছা আলাপে একটা পর্যায়ে গিয়ে আমরা একটা সিদ্ধান্ত নেব, এটা না করে আমাদেরকে আলাপের মধ্যে রেখেই তারা অলরেডি অনুমোদন দিয়ে ফেলছে যে এখানে কি হবে, কমিশন হবে। ভাই তারা আমাদেরকে বোঝাতে চাইছে যে কমিশনটা দুর্বল, কমিশনের স্ট্যাটাস অফিস থেকে দুর্বল, তারা এখানে অফিসের মর্যাদা পাবে না, কমিশনের মর্যাদা পাবে। প্রথমত আমাদেরকে ধোকা রাখছে এইখানে যে এইখানে একটা কমিশন 3 বছরের জন্য দেওয়া হচ্ছে। এখন মানে বিশ্লেষকদের বিশ্লেষণে বেরিয়ে আসতেছে, বিশেষজ্ঞদের বিশ্লেষণে, যে কমিশন তো স্ট্যাটাসের দিক দিয়ে অফিস থেকেও আরও বেশি শক্তিশালী। তারা কমিশন করতে যাচ্ছে বা অলরেডি কমিশনের অনুমোদনও দিয়ে ফেলছে। এটাকে শুরু থেকে আমরা ভালো চোখে দেখি নাই, দেশের আপামর জনগণ সাধারণও ভালোভাবে নেয়নি, অন্যান্য রাজনৈতিক দলগুলো ভালোভাবে নেয় নাই। রাজনৈতিক দলগুলো হয়তো বা তাদের নির্বাচনী বা বিভিন্ন কারণে মুখ খোলে নাই বা তেমনটা সামনে আসেনি। হেফাজত কিন্তু বরাবরই এটার বিরোধিতা করে আসতেছিল। মানুষ হেফাজতের কাছ থেকে যে ধরনের বিরোধিতা চাইছিল বা প্রত্যাশা করে, সেই ধরনের বিরোধিতা কিন্তু হেফাজতের পক্ষ থেকে এখনও হয়ে ওঠে নাই। এর কারণ হলো এই কনসেপ্টটাই এমন যে এটা আসলে বুঝে ওঠা যায় নাই। আমি বলবো এটাই। এছাড়া উদাসীনতা শব্দ বলা ঠিক হবে না, উদাসীন ছিল না, শুরু থেকে আমাদের জানা ছিল সকলেরই। বাকি রইল যে এই অফিসের অনুমোদন দিছে দেখে এটা এখানে চলতে দিতে হবে, বা আমাদেরকে ধোয়া রেখে আপনি একটা কিছু দিয়ে দিলেন অনুমোদন, সেটাই চলবে, এইটা বাংলার জমিনে হবে না। হেফাজতের একজন কর্মী বেঁচে থাকতে এটা কখনোই হতে দেওয়া হবে না। এটাকে টুডে অর টুমরো বন্ধ করাই হবে, এতে কোনো সন্দেহ নাই। কারণ ইমান বিধ্বংসী কোনো কাজ এখানে সহজে হয়ে যাবে আর আমরা বসে বসে আঙুল চুষবো, এটা হেফাজতের জন্য তার গঠনগত দিক দিয়ে, তার উৎপত্তিগত দিক দিয়ে, তার কোনো দিক দিয়েই এটা যায় না। হেফাজত এটাকে অবশ্যই কঠোর হস্তে এটাকে দমন করতে হবে এবং তার জন্য কাজ চলছে ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি changetv.press-এর নিয়মিত আয়োজন সোজা সাপটা অনুষ্ঠানে এতক্ষণ ছিলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাদেরকে ধন্যবাদ, দর্শকবৃন্দকে ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় চ্যানেল changetv.press-এর নিয়মিত আয়োজন সোজা সাপটা অনুষ্ঠান। আজকে আমাদের অনুষ্ঠানের সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হেফাজত ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসেন কাসেমি। প্রিয় দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এসেছি। আপনারা আপনাদের যে কথাগুলো রয়েছে সেগুলো আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং আমরাও চেষ্টা করব যে আপনাদের মতামতের ভিত্তিতে অনুষ্ঠানগুলো সাজানোর জন্য। প্রিয় দর্শক শ্রোতা, শেষ করছি, আবার দেখা হবে আগামী পর্বে। থাকুন চেঞ্জ টিভির সঙ্গে এবং শুভ পরিবর্তনের সঙ্গে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।